পররাষ্ট্রনীতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আমরা আপনি মনে করছেন খলিলুর রহমান এই জায়গার জন্য পারফেক্ট ছিলেন? জি। আর এই চুক্তি যদি দেশের জন্য ক্ষতিকর হয় অবশ্যই আমরা ডক্টর ইউনূস সরকারকে কোনোভাবেই এই বিষয়ে সমর্থন দেব না। ফ্যাসিস্ট সরকার এত চুক্তি করে গেছে, পরবর্তী যে সরকারে আসুক সেই সরকারের পক্ষে চুক্তি বাতিল করা অথবা অনেক বেশি চুক্তি রিভিউ করা এটা পরবর্তী সরকারের পক্ষে সম্ভব হয় না। আমাদের জিয়াউর রহমান সাহেব সরকার যখন ছিল তখন কিন্তু উনি খুব ড্যাম কেয়ারলি উনি দেশের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়েছেন। ওয়াদুদ ভূঁইয়া যেমনটা বলছিলেন এস এম সাহেব মুস্তাফিজ, যে জনস্বার্থ রক্ষা করা গেছে কিনা এই বিষয়গুলো আসলে পরিষ্কার হবার জন্য এই ধরনের চুক্তিগুলো মানুষের সামনে তুলে নিয়ে আসা উচিত। এ ব্যাপারে কি আপনি একমত কিনা? হ্যাঁ, অবশ্যই চুক্তি যখন করে তখনই উচিত ছিল ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের উচিত ছিল এটা জনসমক্ষে প্রকাশ করা। তিনি তা করেন নাই। এখন এসেও যে এটা প্রকাশ হয়নি, তারপরে তো আমরা আশা করছি যেহেতু আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী এসেছেন নিশ্চয়ই আলোচনা হবে। সে আলোচনার পরে নিশ্চয়ই চুক্তির বিষয়ে বিস্তারিত খোলাসা হয়তো আলোচনা গভর্নমেন্টের দিক থেকে হোক আমেরিকার দিক থেকে হোক এটা প্রকাশিত হবে করবে। সেখানে আমরা মত দিতে পারবো এবং আমরা বিশ্লেষণ করতে পারবো। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, প্রথমত চুক্তি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস করেছে, এটা যদি দেশের জন্য লাভজনক হয় এটা ওকে ক্রেডিট দিতে হবে। আর এই চুক্তি যদি দেশের জন্য ক্ষতিকর হয় অবশ্যই আমরা ডক্টর ইউনূস সরকারকে কোনোভাবেই এই বিষয়ে সমর্থন দেব না। এস এম সাহেব মুস্তাফিজ যেমনটা বলছিলেন যে ইঞ্জিনিয়ারিং বলেন, আমরা যে দেখলাম ইলেকশন হলো সেটিতে ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গ তিনি তুলে এনেছেন, এবং এই যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এটিকেও তিনি বলছেন যে কোনো একটা কারণে তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিএনপির সরকারের গঠনের ক্ষেত্রে। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যে অভিযোগগুলো আসে এনসিপির পক্ষ থেকে বা অন্যান্য দলগুলোর কাছ থেকে যে আগের অন্তর্বর্তী সরকারের সময়ও দেখলাম একটা পদ নিয়ে বসেছিলেন, এখনো তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এটা কোনো কারণে কিনা, কোনো মানে কোনো সুযোগ সুবিধার কারণে এটি সম্ভব হয়েছে কিনা এমনটা মনে করেন কিনা? দেখুন, আমি ওই প্রসঙ্গটা শেষ করি। চুক্তির যদি ক্ষতিকর অবস্থা হয় দায় কিন্তু ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে। এখন আসুন, একটা চুক্তি যদি হয়ে যায়, এই চুক্তিটা আসলে পৃথিবীর ইতিহাসে খুব কম ঘটনা আছে ওই চুক্তি বাতিল করা, যে সরকারই করুক। আমরা যে ফ্যাসিস্ট সরকারের কথা বলছি, ফ্যাসিস্ট সরকার এত চুক্তি করে গেছে, পরবর্তী যে সরকারে আসুক সেই সরকারের পক্ষে চুক্তি বাতিল করা অথবা অনেক বেশি চুক্তি রিভিউ করা এটা পরবর্তী সরকারের পক্ষে সম্ভব হয় না। এটা আন্তর্জাতিক লতে কভার করে না। তারপরে কিছু শক্তিধর দেশ তারা করতে পারে, যারা অনেক শক্তি আছে, যাদের আমাদের মতো এরকম শক্তিহীন অথবা দুর্বল একটি সরকার, যদিও আমরা মানসিকভাবে অনেক উন্নত ভাবি, আমাদের জিয়াউর রহমান সাহেব সরকার যখন ছিল তখন কিন্তু উনি খুব ড্যাম কেয়ারলি উনি দেশের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়েছেন। সে অবস্থা নিশ্চয়ই আমাদের এই সরকারও ভাববে, যেহেতু জিয়াউর রহমানের উত্তরসূরি পরবর্তী সরকার। তো এখানে মানে এই চুক্তির খারাপ এবং ভালো দুটা দিকেই ক্রেডিট এবং ডিসক্রেডিট দুটা ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে। আচ্ছা, আর আপনি যেটা বললেন মিস্টার খলিল, দেখুন, যে কোনো সরকার গঠন হলে সেখানে কিছু এক্সপার্টকে নেওয়া হয় অন্তর্বর্তীকালীন অর্থাৎ কোটা বলতে আমি বলবো যেটা কি বলে আপনার টেকনোক্র্যাট হিসাবে আসে, যারা এমপি হয় না। এমপিদের কোটার হারে একটা নির্দিষ্ট সংখ্যক টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ করা হয়। তো সেখানে আমরা সবসময় চেষ্টা করি আমরা টেকনোক্র্যাট তাদেরকেই নেব যে বিশেষভাবে মানে স্কিল, যেমন ধরেন অর্থনীতিতে আমরা যদি মনে করি যে আমাদের দলের বাইরের একটা লোক আছে, যে লোকটা আমাদের দল করে না কিন্তু সম্ভাবনা, কিন্তু অর্থনীতির জন্য তাকে খুব পারফেক্ট। যেমন সাইবুর রহমান যদি না থাকতো নিশ্চয়ই আমরা এরকম বিকল্প কাউকে খুঁজতাম। মনে করেন এই মুহূর্তে যদি আমাদের কাছে যদি আপনার চট্টগ্রামের আমাদের আমির খসরু সাহেব যদি না থাকতেন, আমরা ঠিক অনুরূপভাবে আমি এক সেকেন্ডে শেষ করে দিই, ঠিক অনুরূপভাবে পররাষ্ট্রনীতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আমরা ওই আপনি মনে করছেন খলিলুর রহমান এই জায়গার জন্য পারফেক্ট ছিলেন? জি।